আপনি কি তাহলে প্রত্যাহারের পক্ষে আছেন মাননীয় সদস্য? মাননীয় স্পিকার, এখন আর কি করা, প্রত্যাহারই তাহলে করে নেই। আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। মাননীয় স্পিকার, আমি মাননীয় জ্বালানি মন্ত্রীর বক্তব্য মনোযোগ দিয়েই শুনলাম। উনি সঠিক বলেছেন মাননীয় স্পিকার, গত 15 বছরে আসলে কোনো রকম জ্বালানির অনুসন্ধান হয় নাই, বাপেক্সকে শক্তিশালী করাও হয়নি। কিন্তু মাননীয় স্পিকার, সুখবরও আছে। তিতাস গ্যাস ক্ষেত্রের 11 কিলোমিটার এলাকায় 9টি স্থানে 27 কূপ আছে। এর মধ্যে 22টা কূপ থেকে গ্যাস উৎপাদন হচ্ছে। 2025 সালের নভেম্বর পর্যন্ত এইসব কূপ থেকে দৈনিক গড়ে 333.56 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়েছে, এবং এটি আমার ব্রাহ্মণবাড়িয়াতে। এর মধ্যে আরো একটি সুখবর আছে মাননীয় স্পিকার, এই মাসের 19 তারিখ থেকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন গভীর অনুসন্ধান কূপ খনন শুরু হয়েছে, যা থেকে দৈনিক 15 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। 5.6 কিলোমিটার গভীর এই কূপটি খননে প্রায় 7 মাস সময় লাগবে, এবং এটি দেশের জ্বালানি সংকট মোকাবেলায় একটি বড় ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। মাননীয় সদস্য, আজকে আমরা খুব টাইম কনস্ট্রেন্টে আছি। মাননীয় স্পিকার, আপনি মন্ত্রী তো বলেছেন যে উনি চেষ্টা করবেন আরো গ্যাসের রিজার্ভ আরো বাড়াবেন, এবং যদি আরো বাড়ে তাহলে সফল হলেই আপনার ওখানে। মাননীয় স্পিকার, একটা কথা তাহলে একটু মন্ত্রী মহোদয়কে আমি স্মরণ করিয়ে দেই। আমি একটি প্রশ্নের মাধ্যমে যখন গ্যাসের কথা তুলেছিলাম, আমাদের মাননীয় জ্বালানি মন্ত্রী আমাকে আশ্বস্ত করেছিলেন যে ঠিক আছে, আপাতত যদি হাউস হোল্ডে আমরা নাও দিতে পারি, আমাদের আশুগঞ্জের যে সার কারখানা আছে সেখানে গ্যাসের সংযোগের অভাবে কারখানাটি বন্ধ হয়ে গেছে। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী যদি অন্তত সার কারখানায় গ্যাসটা দেয়, তাহলে আমি আমার এলাকার মানুষের কাছে একটু মুখ দেখাইতে পারি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, সার কারখানায় দিবেন কিনা? মাননীয় সংসদ সদস্য রুবিন ফরহাকে একটা সুখবর দিতে চাই যে 1 তারিখ থেকে আমরা, যদিও বিদ্যুতের উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি কি তাহলে প্রত্যাহারের পক্ষে আছেন মাননীয় সদস্য? মাননীয় স্পিকার, এখন আর কি করা, প্রত্যাহারই তাহলে করে নেই। মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রী। মাননীয় স্পিকার, রুবিন ফারহানা মাননীয় সংসদ সদস্য যে প্রস্তাবটি করেছেন, এই প্রস্তাবটির মধ্যে উনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মধ্যেই উত্তরটা রয়ে গেছে। তারপরেও আমি ওনার বক্তব্যটাই রিপিট করছি। মাননীয় স্পিকার, 2016 সাল থেকে বাংলাদেশে গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে এবং প্রেসার কমে গেছে। প্রেসার কমে যাওয়ার ফলে এখন যে সব বাড়িঘরে বিদ্যুৎ গ্যাসের লাইন আছে এবং যেসব ইন্ডাস্ট্রিগুলোতে লাইন আছে সেই সব জায়গায় প্রেসার কমের জন্য সরবরাহ কমে গেছে। সেই জন্য আমরা এখন শুধু উৎপাদনকে চালিয়ে যাওয়ার জন্য আমরা ইন্ডাস্ট্রিগুলোকে যতখানি পারছি গ্যাস সরবরাহ করছি। ভবিষ্যতে এটা বলে রাখা দরকার, বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের গ্যাস উত্তোলনের জন্য কোনো রকম অনুসন্ধান করে নাই। আমরা এই 2 মাসের সরকার ক্ষমতা আসার পরে আমরা বাপেক্সকে শক্তিশালী করে অনুসন্ধান কাজ শুরু করেছি। যদি এই অনুসন্ধানে যদি আমরা সফলকাম হই, আমি আশা করি যেসব গ্যাস কানেকশন দেওয়া আছে সেই সব জায়গায় আমরা কানেকশন দিতে পারবো, প্রেসারও দিতে পারবো। মাননীয় স্পিকার, আপনারা জানেন যে বিগত সরকার এই সেক্টরটাকে ইমিউনিটি বিল পাস করে কোনো জবাবদিহিতা করতে হবে না,
এইটা করে পুরা সেক্টরটাকে আমদানি ভিত্তি করে দিয়েছে এবং বিশাল অঙ্কের বকেয়া রেখে গেছে। এর মাঝেই আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমাদের দেশীয় গ্যাস ফিল্ডগুলোতে অনুসন্ধান করে এবং আমাদের দেশীয় গ্যাস ফিল্ড যেগুলো পরিত্যক্ত হয়ে গেছে তার মধ্যে যে লেফট ওভার গ্যাস আছে সেগুলোকে উত্তোলন করে আমাদের ডোমেস্টিক চাহিদা মেটানোর চেষ্টা করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থক, আপনাদের উদ্দেশ্যে কিছু বিষয় তুলে ধরা উচিত। এইটা আমার সাংগঠনিক দায়বদ্ধতা বলতে পারেন, এটা আমার ব্যক্তিগত দায়বদ্ধতা বলতে পারেন, এটা আমার দেশের প্রতি নিবেদন বলতে পারেন, আপনাদের প্রতি ভালোবাসা বলতে পারেন। অনেকেই ভাবছেন আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম নাই, আওয়ামী লীগের কার্যক্রমে অংশ নিলে জেল দেওয়া হবে। 6 মাস থেকে 14 বছর পর্যন্ত জেলের বন্দোবস্ত করা হয়েছে নতুন যে আইন পাশ করা হয়েছে সংসদে। এর মাধ্যমে অনেকেই চুপসে গেছেন, অনেকেই শঙ্কিত, অনেকেই ভাবছেন আদৌ কি দল ব্যাক করতে পারবে কিনা। তারেক রহমান যেভাবে ফেসিজম কায়েম করতেছেন সেক্ষেত্রে আওয়ামী লীগ কি দাঁড়াতে পারবে কিনা, এ ধরনের অনেক কথা আপনাদের মনের মধ্যে ঘুরতেছে, অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে ঘুরতেছে। অনেকে আমাকে বলেছেন যে আওয়ামী লীগ কি আদৌ সহসায় ফিরতে পারবে কিনা, শেখ হাসিনা কি দেশে ফিরতে পারবেন কিনা, এ ধরনের অনেক কথা আপনারা বলতেছেন, আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেছে। এটা খুব স্বাভাবিক জায়গাটায়, কারণ যেভাবে নির্যাতন নিপীড়নের মাত্রা বাড়ানো হচ্ছে, যেভাবে অসম্মান অপদস্থ করা হচ্ছে শুধুমাত্র সমর্থন করার কারণে, যেভাবে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হয়েছে, আপনাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে, আপনারা ঠিক মতো চলতে পারেন না, দেশের যে অবস্থা এর মধ্যে আপনাদের আর অবস্থা খুব জঘন্য, সবকিছু মিলিয়ে আপনারা হতাশার মধ্যে ডুবে যাচ্ছেন। আপনাদের উদ্দেশ্যে কিছু বিষয় আমি বলি। আওয়ামী লীগের তৃতীয় প্রজন্ম দাঁড়িয়ে গেছে। তৃতীয় প্রজন্মের হাত ধরে বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত হবে, এটা কিন্তু অনেক বড় সত্য একটা কথা। এর থেকে বড় সত্য কথা এই মুহূর্তে নাই। তৃতীয় প্রজন্ম আমরা দাঁড়িয়ে গেছি, আমাদের পরবর্তী প্রজন্ম আছে জেনজি, তারাও দাঁড়িয়ে গেছে। আমি কিন্তু জেনজি না। ধরেন বাংলাদেশ আওয়ামী লীগ 20 বছর ক্ষমতায় আসতে পারলো না। আপনারা অনেকে যারা ভাবছেন আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, আওয়ামী লীগের নামগন্ধ মুছে যাবে, আওয়ামী লীগ মুসলিম লীগ হবে, আপনারা ভুল ভাবছেন। আওয়ামী লীগ কিন্তু শুধুমাত্র একটা সংগঠন না, আওয়ামী লীগ একটা বিশাল অনুভূতি, যে অনুভূতিকে কখনোই গলা টিপে চাপ প্রয়োগ করে হত্যা করা যায় না। আমার বয়স 30, আগামী 20 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন আমার বয়স হবে 50। ধরেন আমার চ্যাপ্টার ক্লোজ, যেহেতু বাংলাদেশের গড়ায়ু কম, আমি ধরেন ক্লোজ। এখন আমার যে ছেলে হবে বা আমার ছেলের যে ছেলে হবে তারা কিন্তু জন্মগতভাবে আওয়ামী লীগ করবে। আমার বাবা আওয়ামী লীগের নেতা ছিল, দাদা আওয়ামী লীগের নেতা ছিল, আমার বাবা আওয়ামী লীগ করেছে, সুতরাং আমার যে সন্তান হবে সেও বংশ পরম্পরায় কিংবা উত্তরাধিকার সূত্রে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করবে এবং তার যে সন্তান হবে সেও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিটাই করবে। এখন আওয়ামী লীগের যে তৃতীয় প্রজন্ম দাঁড়িয়ে গেছে, এই প্রজন্মের হাত ধরে যদি আওয়ামী লীগ সুসংগঠিত হয় এবং যদি ক্ষমতায় নাও আসতে পারে, আমাদের এই তৃতীয় প্রজন্মের পর যে প্রজন্ম আসবে এবং তারপরে যে প্রজন্ম আসবে তাদের হাত দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে ক্ষমতায় আসবে। এই মুহূর্তে যারা অন্যায়ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের উপর নির্যাতন করতেছেন, নিপীড়ন করতেছেন, খুন করতেছেন, গুম করতেছেন, ধর্ষণ করতেছেন, দখল করতেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায় সম্পত্তি, বাড়িঘর, প্রতিষ্ঠান, এগুলার বিচার আমাদের প্রজন্ম না করতে পারি, চতুর্থ প্রজন্ম কিংবা পঞ্চম প্রজন্মের যারা নেতৃত্ব দিবে তারা কিন্তু করবে। এটা আপনারা নিশ্চিত থাকেন, বাংলাদেশ আওয়ামী লীগকে মুছে ফেলার সাধ্য ওই ডিপ স্টেট, ওই আইএসআই, ওই সিআইএ কারোর নাই। যদি থাকতো এই 2 বছরে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে পারতো, পেরেছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দাঁড়িয়ে গেছে না। আমি সবসময় ভাবতাম ছাত্রলীগে মনে হয় আদর্শিক নেতাকর্মীদের অনেক সংকট, অনেক অভাব, কিন্তু 5 আগস্টের পর আমার এই ধারণা সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হয়েছে। 5 আগস্টের পর আওয়ামী লীগের একটা প্রজন্ম যেভাবে আদর্শিক জায়গা থেকে দাঁড়িয়ে গেছে, দেখেন একটা জিনিস খেয়াল করেন, খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে পরিবারদেরকে, তারপরেও ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু মিছিল মিটিং করতেছে, তারা কিন্তু লড়াই সংগ্রাম করতেছে, তারা কিন্তু পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগাচ্ছে। গত 15 বছর যাদেরকে দমিয়ে রাখা হয়েছিল, যাদেরকে সংগঠনে কোনো প্রকার মূল্যায়ন করা হয়নি, যাদেরকে সংগঠন থেকে বিতাড়িত করা হয়েছিল, তারা কিন্তু দাঁড়িয়ে গেছে। গত 15 বছর ঢাকা শহরে যারা ব্যানার ফেস্টুনে
সয়লাভ করে ফেলতো। ঢাকা শহর যাদের ব্যানার ফেস্টুনের যন্ত্রণায় রাস্তাঘাটে বের হওয়া যেত না, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর, তারা কিন্তু কোনো প্রকার ব্যানার ফেস্টুন ঢাকা শহরে লাগাচ্ছে না, লাগাবেও না, কারণ তারা তো আদর্শিক রাজনীতিটা ওইভাবে করে নাই। তারা সবসময় স্বার্থে রাজনীতি করেছে। এদের মধ্যে অনেকে আদর্শিক আছে, তারা হয়তোবা কোনো কারণে করতে পারে না, কুণ্ঠাসা হয়ে আছে, কিংবা তাদের যারা দলীয় নেতাকর্মী আছে কিংবা সমর্থক আছে তারা রিস্ক নিতে পারতেছে না। সে জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন ঢাকা শহরে ব্যানার ফেস্টুন করতে পারতেছে না, কিন্তু অনেকে আবার করতেছে। গতকাল কতগুলা ফুটেজ পাইলাম আমি, কেন্দ্রীয় যুবলীগের একজন মেম্বার তিনি ঢাকা শহরে অনেকগুলা ব্যানার ফেস্টুন করেছেন। আপনার যুবলীগের একজন সদস্য তিনি অনেকগুলা ব্যানার ফেস্টুন করেছেন। এরকম শুরু হয়েছে, ধীরে ধীরে এটা বাড়বে, ক্রমান্বয়ে বাড়বে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে তৃতীয় প্রজন্ম, এই তৃতীয় প্রজন্মের হাত ধরে বাংলাদেশ আওয়ামী লীগ আবার সুসংগঠিত হবে, আবারও ক্ষমতায় আসবে। সুতরাং আপনারা যারা হতাশাগ্রস্ত হচ্ছেন তারা হতাশ হবেন না। আওয়ামী লীগ দাঁড়িয়ে গেছে। আওয়ামী লীগ কখনোই কুণ্ঠাসা হয়ে থাকার মতো সংগঠন না, অলরেডি দাঁড়িয়ে গেছে, এবং বঙ্গবন্ধু কন্যা অতি দ্রুতই বাংলাদেশে ফিরবেন। বাংলাদেশে ফিরলে তখন দেখবেন লড়াই সংগ্রাম রাজপথ উত্তাল কিভাবে করতে হয়। অনেকেই বলতে পারেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন, নিবন্ধন স্থগিত, তারেক রহমান তো এটার প্রত্যাহার করবে না, এটার সুরাহা করবে না। দেখেন, তারেক রহমানের খুব দ্রুত বাংলাদেশে পতন হবে। এখন অনেকে এটাকে রূপকথার গল্প বলতে পারেন স্বাভাবিক, কিন্তু কেন পতন হবে আমি আপনাদেরকে ঘটনাগুলা একটু খুলে বলি। প্রথমত, সাপ্লাই চেইন, বাংলাদেশের যে সাপ্লাই চেইন আছে সেটা অলরেডি বিপর্যস্ত, এটা যে কোনো সময় কলাপস করবে। দ্বিতীয়ত, বাংলাদেশের অর্থনীতি যে কোনো সময় কলাপস করবে। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কি? রেমিটেন্স। মধ্যপ্রাচ্য উত্তাল, দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত, সবগুলা দেশ উত্তপ্ত, সবগুলা দেশ যুদ্ধ বিধ্বস্ত। ইরান ক্রমাগত হামলা চালাচ্ছে। এইসব দেশে যারা রেমিটেন্স যোদ্ধা ছিল আমাদের, তারা কিন্তু অলরেডি অনেকে দেশে ফিরে চলে গেছে, কারণ সেখানে কাজ নাই, সেখানে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, সেখানে স্বাভাবিক জীবন যাপন করাই সমস্যা হয়ে গেছে, সেখানে তো কাজ করতে পারবে না। এবং বাংলাদেশের অর্থনীতির একটা বিশাল অংশ যে রেমিটেন্স, এটা কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আসে। সুতরাং মধ্যপ্রাচ্য যদি বন্ধ হয়ে যায়, অর্থনীতিতে একটা বিশাল চাপ পড়বে। এবং গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতির দ্বিতীয় চালিকা শক্তি, বাংলাদেশের গার্মেন্টস খাত অলরেডি ধ্বংসের পথে। অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে, এবং গার্মেন্টস এর যে কাঁচামাল এবং যে জ্বালানি, সবকিছুর সংকট দেখা দিয়েছে। ভারত থেকে কাঁচামাল আনতে পারতেছে না, অর্থের অভাব। গার্মেন্টস ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছে, তারা অনেকে গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে দেশের বাইরে পাড়ি জমাচ্ছে। সবকিছু মিলিয়ে একটা জঘন্য অবস্থা। বাংলাদেশের গার্মেন্টস যেখানে এশিয়াতে টপ 3-এর মধ্যে ছিল, সেখানে কিন্তু এখন সে অবস্থান একদম নিম্নগামী। সুতরাং গার্মেন্টস বন্ধ, রেমিটেন্সের অবস্থা খারাপ, অর্থনীতি বিকলাঙ্গ, এবং যে বেকারত্ব বাড়তেছে বাংলাদেশে, সকল সেক্টরে ঘুষ অতিরিক্ত দেওয়া লাগতেছে, মানুষ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে, মানুষ প্রতিষ্ঠান চালাইতে পারতেছে না। বিএনপির সীমাহীন দুর্নীতি, বিএনপির সীমাহীন চাঁদাবাজিতে অধিষ্ঠ হয়ে গেছে সবাই। সবকিছু মিলে বাংলাদেশের অর্থনৈতিক সেক্টর বিপর্যস্ত, যে কোনো সময় অর্থনীতি কলাপস করবে। এবং বাংলাদেশের রেমিটেন্স তো বললামই আমি, যেটা সবকিছু মিলিয়ে ভাই দেশের অবস্থা জগাখিচুড়ি। এবং দেশে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটতেছে, আইন শৃঙ্খলা নাই বললে চলে, পুলিশের অপারগতা, পুলিশ কার্যকরী ভূমিকার মধ্যে নাই। সুতরাং আইন শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক কলাপস, সাপ্লাই চেইন এটা নষ্ট হয়ে গেছে। এবং তারেক রহমান বিপদে পড়লে সেনাবাহিনী কখনোই তাকে সহায়তা করবে না, এটুকু নিশ্চিত আপনারা থাকতে পারেন। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্যিক চুক্তি করা হয়েছে, এই চুক্তি যদি বাংলাদেশের সাধারণ মানুষ জেনে যায়, বাংলাদেশের সাধারণ মানুষ যদি বুঝে যায় যে এই চুক্তি আমাদের দেশকে বিক্রি করে দেওয়া হয়েছে চুক্তির মধ্য দিয়ে, তখন দেখবেন বাংলাদেশে একটা ঘটবে। আর একটা গুরুত্বপূর্ণ যে বিষয়, জ্বালানি সংকটের ফলে বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে যেই পাঠাও ড্রাইভাররা আছে, মানে যারা বাইক চালায়, রাইড শেয়ার করে, এরা কিন্তু তাদের পরিবার চালায় রাইড শেয়ারের মধ্য দিয়ে, অনেকেই মাস শেষ হয়তো বা 20,000 30,000 মতো আয় করে। কিন্তু যখন জ্বালানি সংকট দেখা দিচ্ছে, এখন পাঠাও ড্রাইভাররা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে, তারা কোনো পেট্রোল পাম্পে সিরিয়াল পাচ্ছে না, তেল পাচ্ছে না। তাদের পরিবার কিন্তু বিপর্যস্ত, তাদের সন্তানের চিকিৎসার ব্যয় মেটাতে পারে না, তাদের পরিবারের যে বাবা মা তাদের জন্য ওষুধ কিনতে পারে না, তাদের জীবন ব্যয় মেটানোর জন্য যতটুকু অর্থ প্রয়োজন সেটা তারা উপার্জন করতে পারতেছে না। কারণ 6 ঘন্টা যদি আপনি লাইনে দাঁড়িয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কখন তেল নেবেন, কখন আপনি 300 টাকার তেল দিয়ে কয়টা রাইড শেয়ার করবেন, কয় টাকা পাবেন। সেই ক্ষেত্রে ঢাকা শহরে এই একটা বিশাল সংকট দেখা দেবে। এখন আমি যতটুকু সংবাদ পেয়েছি, ঢাকা শহরে প্রায় 2 লক্ষ পাঠাও রাইডার আছে, অর্থাৎ রাইড শেয়ার করে বাইকের মাধ্যমে। এই 2 লক্ষ ব্যক্তির জীবন যখন বিপর্যস্ত হবে, এই 2 লক্ষ ব্যক্তি যখন তার পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারবে না, এই 2 লক্ষ মানুষ যখন তার সন্তান, তার বাবা মায়ের চিকিৎসার ব্যয় মেটাতে পারবে না, এই 2 লক্ষ মানুষ যখন তাদের দুবেলা দুমুঠো খাবার খেতে পারবে না, তখন কিন্তু একটা এরাই ঘটাবে। বাংলাদেশ আওয়ামী লীগের কিচ্ছু করতে হবে না এই সরকারকে অপ্রাসঙ্গিক করতে, এই সরকারকে ফেলে দিতে। এই পাঠাও রাইড যারা শেয়ার করে তারাই এনাফ। আমার কথাটা ঠিক আজ থেকে 4 মাস পর মিলিয়ে নেবেন যে পাঠাও রাইডাররা ঢাকা শহরে একটা
ঘটাবে এবং এই এর ফলে তারেক রহমানের গদি লড়বড় হয়ে যাবে। এই গদি রক্ষার জন্য পুলিশ আসবে না, সেনাবাহিনীও আসবে না, এইটুকু আপনারা মাথায় রাখবেন। সুতরাং যারা ভাবছেন আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে, আপনারা ভুলের সাগরে ভাসমান। তারেক রহমানই বাংলাদেশ আওয়ামী লীগের ব্যান উঠাবে, তারেক রহমানই বাংলাদেশ থেকে পালাবে এবং কোথায় পালাবে সেটা সময় বলে দেবে। আমরা কিছু বলতেছি না, আমরা কোনো হুমকি ধামকি দিচ্ছি না, আমরা জাস্ট বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশের যে মূল সেক্টরগুলা, অর্থনীতি, সাপ্লাই লাইন, বেকারত্ব, আইন শৃঙ্খলা, জ্বালানি সংকট, এই কয়টা বিষয় একসাথে যখন বিক্রিয়া করবে রাসায়নিক বিক্রিয়ার মতো, তখন জনাব তারেক রহমান এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পড়ে তিনি একুল উকুল দুকুল হারাবেন।